রাতের 10টা বেজে 15 মিনিট। এই মুহূর্তে ঘরময় কঠোর নীরবতা বিরাজ করছে। রেণুকা রহমান একবার মেয়েদের দিকে আর একবার স্বামীর দিকে তাকাচ্ছেন। তারা এসে পৌঁছেছেন আজ সকালে। মেয়েদের সাথে এতদিন পর দেখা এক প্রকার আবেগের বহিঃপ্রকাশে কেটেছে গোটা দিন। এই মুহূর্তে রাতের ডিনার সেরে তারা বসেছে ড্রয়িং রুমে। যে কারণে এসেছে সে কথাটা বলার জন্য। তবে বেশ সময় নিচ্ছে আনিসুল সাহেব। অনেক অনেক অবান্তর গল্প করে যাচ্ছেন তিনি। প্রিয়াসী এরই মধ্যে বেশ কয়েকবার নিজেদের মধ্যে চোখাচোখি করেছে। তারা মূলত বুঝতে পারছে না বাবা তাদের কি বলতে চাচ্ছে। আনিসুল সাহেব নানা গল্পগুজবের মধ্য দিয়ে এবার আসল কথাটা পারলেন। শিয়ার দিকে তাকালেন। আমার উপর ভরসা আছে তো? আচমকা এহেন প্রশ্নে থমকায় শিয়া, তবে সামলে নিয়ে সাথে সাথে মাথা ঝাঁকায়। কেন থাকবে না বাবা, অবশ্যই আছে। আনিসুল সাহেব প্রশান্তির হাসি হাসেন। রেণুকা রহমানের মুখটা এখনো চুপসে আছে। তিনি যেন কোনো ঝড়ের পূর্বাভাস পাচ্ছেন। আনিসুল সাহেব এবারে গলা পরিষ্কার করে নিলেন খানিকটা। বয়স হয়েছে মা আমাদের, দেশে থাকবো না আরও 2.5 বছর। আজকাল নিজের আয়ুকে ভরসা হয় না। আমি চলে গেলে তোমাদের দু বোনকে নিয়ে তোমার মা অথই সাগরে পড়ে যাবেন। আমাদের আর কেউ নেই এই আমরা ছাড়া। শিয়া প্রিয়ার বুকটা ধকধক করে ওঠে বাবার কথায়। শিয়া ব্যস্ত হয়ে বলে ওঠে, এসব বলার মানে কি বাবা? ভালো লাগে না শুনতে। আনিসুল সাহেবের মুখটা খানিক মলিন হয়ে হেসে আরও বলেন, বাবা মা আমরা তোমাদের নিয়ে আমাদের চিন্তা নিশ্চয় অবান্তর নয়। তা হবে কেন? তাহলে আমার অনুরোধ রাখতে হবে তোমাকে। শিয়া বাবার হাত ধরে বলো কি করতে হবে। রেণুকা রহমান শ্বাস আটকে বসে আছেন। আনিসুল সাহেব বড় মেয়ের মাথায় হাত বুলালেন। হাত বাড়িয়ে ছোট মেয়েকেও কাছে টেনে নিলেন। পরপর চুমু আঁকলেন দুজনের কপালে। দু বোন একে অপরের ঢাল হবে কেমন? আমি থাকি বা না থাকি, মাকে দেখবে। আমরা জীবন থেকে মুক্তি পাওয়ার পরও আজীবন। রেণুকা রহমান থমকায় স্বামীর এহেন কথায়। চোখে জল জমে শিয়া প্রিয়া বাবাকে আঁকড়ে ধরে কেঁদে ফেলেছে। ততক্ষণে আনিসুল সাহেব শুকনো ঢোক গিলে মেয়েদের দিকে তাকালেন। মনে থাকবে? দু বোন সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। মনে থাকবে। যাও ঘরে যাও, রাত হয়েছে, ক্লান্ত আমরাও, ঘুম দরকার। বাবা মা নিজেদের ঘরে গেলে দু বোন চলে আসে নিজেদের কামরায়। রেণুকা রহমান স্বামীর দিকে আর চোখে তাকিয়ে আছেন তখন থেকে। দরজা আটকে বিছানা তৈরি করতে করতে বললেন, বিয়ের কথাটা বললে না কেন? আনিসুল রহমান পায়ের পাঞ্জাবিখানা পাল্টে সফেদ ফতুয়া গায়ে জড়ান স্ত্রীর দিকে না তাকিয়ে জবাব দেন, আগেই বলে ওকে নার্ভাস করতে চাই না। কাল নিলয়দের বাড়িতে যাব, নিলয়ের বাবা মা আর দাদিকে দেখতে। তখন একেবারে যা হবার। রেণুকা রহমান বাধা দিল স্বামীকে। হুট করে না জানিয়ে বেশি নার্ভাস করার থেকে আগে থেকে অন্তত একটু জানিয়ে রাখা ভালো নয় কি? আমার মেয়েরা আমার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নেবে, এত ভেবো না তুমি। রেণুকা রহমান চুপ করেন, তবে স্বামীর কথা মন থেকে মানতে পারেন না। মেয়েরা বড় হয়েছে, বাবা মার মুখের দিকে তাকিয়ে হয়তো মেনে নিল সবটা। তারপর কি? মেয়েদের এখন নিজেদের ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, বরং না থাকাটাই অস্বাভাবিক। থাকাটাও দোষের নয়, সুতরাং হুটহাট সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানি হয় না। তবে স্বামীকে প্রেশার দিতে বড্ড ভয় পান তিনি। নিলয়ের ছেলেটাকে তারও পছন্দ নয়। কাল ওখানে আদতে প্রিয়া শিয়া যেতে চাইবে কিনা এ নিয়েই তার ঘোর সন্দেহ আছে। আর তো বাকি রইল বিয়ে। আকাশ বাড়ি এসে পৌঁছেছে দুপুরের পর, বলা যেতে পারে ততক্ষণে বিকেলেই হয়ে গেছে। অয়নের মতো তারও বেশ কসরত করতে হয়েছে মায়ের অভিমান ভাঙাতে। বাড়ির সকলে একসাথে ডিনার সেরে দুই ভাই এসেছে মায়ের রুমে। বাড়ির কর্তারা ফিরবেন সামনের সপ্তাহে। আমেনা চৌধুরীর কোলে মাথা রেখে বাচ্চাদের মতো শুয়ে আছে দুই ছেলে। বাকি ছেলেগুলো ছিল এতক্ষণ। মাত্রই আকাশ ধমকাধমকি দিয়ে বের করেছে। যার যার ঘরে শুতে পাঠিয়েছে। মায়ের সাথে তাদের দু ভাই এর কি এক দরকারি কথা আছে। আমেনা চৌধুরী হাত বুলিয়ে দিচ্ছেন তার ছেলে দুটোর মাথায়। অয়নী এবার আগে উঠে বসলো মায়ের মুখোমুখি। আকাশের দিকে এক পলক ফেলে মায়ের হাতটা টেনে নিজের হাতের মুঠোতে নিল। নরম গলায় বলল, মা আমি একটা মেয়েকে ভালোবাসি। এমন কথা কল্পনা করেননি তিনি।
ছেলের কথায় সোয়াল ঝুলে পড়ল তার। মেয়েটা খুব ভালো মা, খুব লক্ষ্মী। আমেনা যেন কিছু শুনতেই পারছেন না কানে। অবিশ্বাস্য মাখা নয়নে তাকে আছে বড় ছেলের দিকে। আকাশের মাথায় রাখা তার অন্য হাতও থমকে আছে। আকাশ মিটিমিটি হেসে নিজেই সোজা হয়ে বসে। অয়ন মায়ের অবাক হওয়ার কারণ টের পায়। এর আগে 1000 বার তাকে বিয়ের জন্য জোরাজুরি করা হয়েছে, রাগে বাড়িও ছেড়েছে 2-1 বার। আর সেই ছেলে যদি নিজে আগ বাড়িয়ে বলে সে কথা, কি বললি বাপ? অয়ন মনে মনে হাসে, একই গলায় বলে, আমি বিয়ে করতে চাই মা। এবার যেন চোখের জলের বাঁধ ভাঙল আমেনা চৌধুরীর। ঝরঝর করে কেঁদে ফেললেন। আকাশের দিকে তাকিয়ে আবার অয়নের মুখটা 2 হাতের আজলায় নিল। সত্যি বাপ, তুই রাজি? হ্যাঁ। অয়ন মায়ের হাত দুটো আগলে নেয়, মৃদু হাসে, মাথা ঝাঁকায় মেয়েটাকে। হ্যাঁ, দেখা আমাকে। অয়ন খানিকটা সময় নেয়। তার আগে আরেকটা কথা বলবো, শক্ত হবে কিন্তু, শক্ত হবে না। আমেনা চৌধুরী মাথা নাড়ে দুদিকে। এই মুহূর্তে অয়ন বিয়ের জন্য রাজি হয়ে যে শখটা দিল তাকে, আর কোনো কিছু এর থেকে বেশি অবাক করার মতো থাকবে না। অয়ন ভাইকে পরখ করে বাঁকা গলায় বলে ফেলল, তোমার ছোট ছেলে বোধহয় বিয়ে করতে চায়। আকাশ আমেনা দুজনে হতভম্ব হয়ে গেল। সোয়াল ঝুলে পড়ল আমেনার। আকাশ বড় বড় চোখ করে তাকালো ভাইয়ের দিকে। সে বারবার বলে দিয়েছিল তার বিষয়টা সে ধীরে সুস্থে জানাবে। অয়ন তখন মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে মায়ের সামনে এসে যে হাটে হাড়ি ভাঙবে তা সে কল্পনাও করেনি। আমেনা চৌধুরীর অবস্থাও দেখার মতো। এই জীবনে সে এত চমকানো বোধহয় চমকায়নি। অয়নের বিষয় তেমন যেমন আকাশ। মাথা বনবন করে ঘুরছে তার। 2 ছেলের দিকে কাতর দৃষ্টিতে তাকালো। এতদিন তো রাজি হচ্ছিলি না, কি এমন হলো যে একসাথে 2 ভাইয়ের বিয়ের বায়না জুড়লি? বৌমাদের দেখা দেখি কোন জাদুতে আটকালি? আকাশ ভাইয়ের দিকে তপ্ত দৃষ্টি তাক করে নিজে আগ বাড়িয়ে পকেট থেকে ফোন বের করে। ভাইয়ের আগে নিজে বের করে প্রিয়ার ছবি বাড়িয়ে ধরে মায়ের দিকে। মা নিজের ছলো ছলো চোখ জোড়া মুছে কাপা হাতে ধরে ফোনটা। এমন পরি কোথায় পেলি ছোট আব্বা বলতো? 2 ভাইয়ের মুখে হাসি ফোটে। আকাশ ধীর গলা জিজ্ঞেস করে, পছন্দ? আমেনা চৌধুরী শাড়ির আঁচলে চোখ জোড়া মুছে ফোনের ওপর প্রিয়ার ছবিটাতে চুমু খায়। ছেলের দিকে তাকিয়ে বলে, হবে না? আমার ছেলেদের সুখ এরা, পছন্দ না হয়ে যাবে কোথায়? আকাশ ভাইকে ইশারা করে, এবার তোমার বড় মামা কিন্তু এর আপন বড় বোন। আরেক দফা চমকানোর পালা আমেনার। বলিস কি? কে আগে পেল পরীর হদিশ? হ্যাঁ। আকাশ মাথা চুলকায়, ঘাড় তুলে ইশারা করে অয়নকে, তোমার বড় ছেলে। আমার এসবের সময় কই বলো? শব্দ করে হেসে ফেলে আমেনা, গাল টিপে ধরে। ছোট ছেলের সময় নেই তাই বুঝি কাল আসা হলো না? হ্যাঁ, ওই আর কি, তোমার বৌমা একটু রেগেছিল আর কি, না বলে আসায়। মেয়েটাকে শাড়িতেও কেমন বাচ্চা বাচ্চা লাগছে। 18 হয়েছে তো বাপ, আবার বাল্যবিবাহের দায়ে জেল খাটবি না তো? মায়ের রসিকতায় হেসে ফেলে দুজনেই মাথা নাড়ে আকাশ। বাচ্চাই, আমাদের আরশির সমবয়সী আর কি, 18 পেরিয়েছে। শেষমেশ বোনের সমবয়সী এক মেয়ে মনে ধরল। হ্যাঁ, বৌমা আমার জাদুই জানে বল। আকাশ আসে ভাইয়ের দিকে তাকায়। তুমি দেখাচ্ছ না কেন? তোমার বউ একই রকম সুন্দর, হিংসে না করে দেখাও। একই রক্ত বলে কথা, দেখাও দেখাও। অয়ন একগাল হাসে ভাইয়ের কথায়। শেয়ার ছবিটা বাড়িয়ে দেয় মায়ের দিকে। আমেনা হাসি মুখে হাতে নেয় সে ছবি। তবে এবারে মুখে হাসি ফোটে না। তিনি ভয়ঙ্করভাবে চমকায় থমকায়। এক নিমেষে কঠিন থেকে কঠিনতর হয়ে যায় বদনখানা। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, এটা তো সেই মেয়ে। বলেই তাকালেন বড় ছেলের দিকে। অয়ন বুঝতে পারছে না তার মায়ের কথাটা। অপ্রস্তুত হাসি এখনো রয়েছে মুখে। হাসতে হাসতে জিজ্ঞেস হলো, কোন মেয়ে মা? কার কথা বলছো? ওর নাম ইনশিয়ানা। আকাশ অয়নের চোখাচোখি হয়। তাদের মায়ের শিয়াকে চেনার কথা না, একদমই না। আজকেই প্রথম দেখালো শিয়াকে, অথচ তাদের মা কি সুন্দর শিয়াকে এক দেখাতেই নাম বলে দিল। আমেনা চৌধুরীর মুখ তখন আরো বজ্র কঠিন হয়ে গেছে। ছেলের দিকে তাকে রুক্ষ গলায় বলল, এই মেয়ে সে নয় যে তোমাকে 6 বছর আগে ছেড়ে গিয়েছিল। 2 ভাই কিং কর্তব্য বিমূঢ় হয়, চমকে তাকিয়ে থাকে মায়ের দিকে। আমেনা খানিক দম ফেলে। সে মেয়েকে আবার আমার জীবনে এনেছ, আসতে দিয়েছ মানে কি? আমি এ মেয়েকে মানি না, অসম্ভব। বেঈমান চরিত্রহীনদের স্থান নেই চৌধুরী বাড়িতে। অয়ন ব্যস্ত হয়, মা তুমি যা জানো সম্পূর্ণ ভুল।
আমাকে এক্সপ্লেনেশন দিতে দাও। আমেনা চৌধুরী ততক্ষণে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে, অয়ন, আকাশও তাই। আমি যা জানাস জানি সবই। আমি 6 বছর আগে থেকে জানতাম এ মেয়ের কুকীর্তি। তোমরা এদের ছলনা ভুলতে পারো, আমি নই। দুই ভাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, মাথায় কিচ্ছু ঢুকছে না। তাদের মা কথা শোনার আগে আমেনা চৌধুরী শিয়ার প্রতি এরূপ বিরূপ ধারণা কারণ তারা কিছুতেই বুঝতে পারছে না। এবার আকাশ মায়ের দিকে এগিয়ে যেতেই একই তপ্ত দৃষ্টি আমেনা তাক করল। আকাশ কিছু বলার আগে কঠিন গলায় তিনি বলে উঠলেন, ওই বেঈমান ছলনা করা পরিবারে আমি কোনো ধরনের সম্বন্ধ করতে রাজি নই। আকাশ এক মুহূর্ত থমকালো, নিজেকে সামলে নেয়। প্রায় সাথে সাথেই অয়ন তখন হতভম্ব হয়ে পাথরের মতো দাঁড়িয়ে। মাকে শিয়া সম্পর্কে এহেন কথা কে বলতে পারে, সেই হিসাব মেলাতেই সে ব্যস্ত। আকাশ বুকে আড়াআড়ি হাত ভাঁজ করলো, একই গম্ভীর গলায় বলল, আমি প্রিয়াকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি মা। ভাইও তাই। শিয়া ছাড়া ভাইয়েরও সম্ভব নয় কাউকে বিয়ে করা বা পছন্দ করা। উই আর সরি। এবার অয়নে এগিয়ে এলো মায়ের দিকে। মা, তোমাকে কে বা কারা কখন কবে এসব বলেছে জানি না, তবে শুনে রাখো সে সত্যি বলেনি। শিয়া সেরে গেছিল, তবে সেটা বেইমানি করে নয়। আর চরিত্রহীন, সেটা আমার শিয়া। আমেনা চৌধুরী হাত তুলে থামাতে বললেন ছেলেকে। আমার কথা শেষ। আমি বলে দিয়েছি তোমাদের, আমি আর একটা কথাও শুনতে চাই না এই বিষয়ে। তোমাদের অন্য মেয়েকে বিয়ে করতে হবে, এটা আমার শেষ কথা। মা, আকাশ, আমাকে বলতে দাও, নাকি এখন মায়ের কথা শোনার প্রয়োজন বোধ করো না? আকাশ ভুরু কুঁচকে চুপ করে, অনিচ্ছায় মায়ের কথায় মন দেয়। ওই মেয়ের থেকে সৌমি শতগুণে ভালো, তোমার ক্ষেত্রেও তাই। আকাশ, অপুর সাথে বড় ভাই তোমার বিয়ের কথা বলছিলেন। আমি এতদিন মানা করলেও আজ আমার আর আপত্তি নেই। আশা করি তোমারও থাকবে না। তিনি আবার ফেরেন অয়নের দিকে। তোমাদের বাবার তোমার জন্য সৌমিকে পছন্দ, আমার কিছু বলার নেই। অসম্ভব মা। শিয়া ছাড়া এক জীবনে আমি আর কোনো নারীকে মনে জায়গা দিতে পারবো না। কার শোনা কথায় কান দিয়ে তুমি তোমার ছেলেদের ভরসা করতে পারছো না। আমার মরামুখ দেখতে না চাইলে আমার কথা মানতে হবে তোমাদের দুই ভাইকে, তবে সেটা চাইলে আলাদা কথা। যেতেই পারো, মেয়ে দুটোর কাছে আমি ধরে রাখবো না। দু ভাই বাকরুদ্ধ হয়। মাহের এমন কঠিন রূপ তাদের সামনে আজ প্রথম। আমেনা চৌধুরী ছেলেদের বেরিয়ে যেতে বলেন নিজের রুম থেকে। অয়ন, আকাশ এক প্রকার বাকহারা হয়ে বেরিয়ে আসে মায়ের ঘর থেকে। ছোট বাচ্চারা আবদার করার পর মা সেটা না মানলে যেমন হয়, আজ তাদের অনেকটা তেমন অবস্থা। দুজনের মুখে একদম কঠিন। আকাশের মুখ রাগে লাল হয়ে আছে। দুই ভাই এসে দাঁড়ায় ছাদে। খোলা আকাশের নিচে শীতল বাতাস, তবে ঠান্ডা লাগার মতো নয়। জ্যোৎস্না রাত, আকাশের বেশ তারা লুকোচুরি খেলছে। আকাশ এই প্রথম ভাইয়ের সামনে সিগারেট ধরায়, না তাকে একটা বাড়িয়ে ধরে ভাইয়ের দিকে। অয়ন বিনা বাক্যে হাতে নেয় সেটা। অয়ন দীর্ঘশ্বাস ফেলে। মায়ের এমন করার কারণ বুঝতে পারছি না। সরি ভাই। তুমি সরি বলছো কেন? প্রিয়া শিয়ার বোন, এটা না বললে অন্তত তোদের নিয়ে মায়ের সমস্যা থাকতো না। আকাশ মৃদু হাসে, সিগারেটের ধোঁয়া ওড়ায় ওপর দিকে। রেলিংয়ে পিঠ ঠেকে দাঁড়ায়। ভাইয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, এটা লুকোনোর বিষয় আগে পরে জানতোই। আমারটা আপাতত সলভ না হলেও হবে, তোমারটা সলভ বেশি জরুরি। অয়ন সিগারেট ফুঁকছে, বুকটা জ্বলছে কেমন একটা। শিয়া শুনলে খুব কষ্ট পাবে বোধ হয়। দীর্ঘশ্বাস ফেলে আকাশের তারাদের দিকে তাকায় সে। নিজের পরিবারকে খুব ইজিলি মানিয়ে নিতে পারবে বলে আশা ছিল তার। ঘটল উল্টো। শিয়ার পরিবার তো দূরেই রইল। অশান্তি লাগছে খুব। তাদের মা মোটেই বোকা নয়, উচ্চ শিক্ষিত। সুতরাং মা যার কথায় প্ররোচিত হয়েছে সে যে যথেষ্ট চালাক তা বুঝতে বাকি রইল না তাদের। ফোন বের করে। শিয়ার বেশ কয়েকটা কল, কেন যেন রিপ্লাই করতে ইচ্ছে হচ্ছে না। মাকে পাগলের মতো ভালোবাসে তারা। মার ধারণা ভুল প্রমাণ না করে শিয়াকে বিয়ে করতে পারবে না সে। আবার মা না মানলে তারপরও শিয়াকে ছাড়তে পারবে না সে। অসম্ভব। আর চোখে কপালে ভাঁজ ফেলে শূন্যে তাকে সিগারেটে টান দেয়া ছোট ভাইয়ের দিকে তাকায় সে। আকাশও একই বিষয় নিয়ে ভাবছে নিশ্চয়ই। শুনশান কটেজে শোনা যাচ্ছে শুধুমাত্র ঘড়ির টিকটিক শব্দ। এরই মধ্যে বেপরোয়া ভঙ্গিতে দরজা খুলে ঢুলতে ঢুলতে ভিতরে ঢুকলো রিয়ান। রাতুল ঘরেই ছিল, রাকিব, রেদোয়ান ও যার যার ঘরেই।
আচমকে এমন সময় সদর দরজায় এমন জোরসে শব্দ হয়, তিনজনই হুড়মুড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রিয়ান এলোমেলো পদচারণে উপরের দিকে হাসছে। রাকিব সর্বপ্রথম মুখ খোলে, হারামজাদা ড্রিঙ্ক করে এসেছে। রেদওয়ান মাথা ঝাঁকায়, রাতুল নিশ্চুপ। আজকাল রিয়ান সম্পর্কে মন্তব্য তার রুচিতে বাঁধে। এতদিন বন্ধু হিসেবে সব মানিয়ে নিয়েছে, ইভেন মনেও করেনি ওর বাজে স্বভাবগুলো। তবে আজকাল খুব নজরে আসে। রিয়ান মাথা তুলে সিঁড়ির দিকে তাকায়। সেখানে তিনজোড়া বাঁকা চোখের দিকে তাকালো সে। বাজেভাবে হাসলো দাঁত বের করে। চূড়ান্ত মাতাল বুঝতে বাকি রইল না কারোর। রাকিব এগিয়ে গিয়ে হাত ধরতে চাইল, ঝটকা দিয়ে সরিয়ে ফেলল। তাকে পাশ কাটিয়ে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা রাতুলের মুখোমুখি হলো। ভক ভক করে গন্ধ আসছে মুখ থেকে। বাকিরা যেমন ড্রিঙ্ক করা, পাবলিক রাতুল একদম নয়। তার এই মুহূর্তে অসহ্যই লাগলো। সেই হিসেবে বিরক্তি নিয়ে পিছিয়ে দাঁড়ালে রিয়ান আবার হাসল। সাথে সাথে রাতুলের টি শার্টের কলার চেপে ধরল দু হাতে। আমি বাজে, আমি খারাপ, একা একা আমি, তোরা সবকটা স্বার্থপর, সবকটা। রাকিব রেদওয়ান ভুরু কুঁচকে তাকালো। রাতুল ধাক্কা দিয়ে সরিয়ে দিল রিয়ানকে। ঘরে যা, মাঝরাতে এসে মাতলামি করছিস। মেয়েগুলো থাকলে কি ভাবতো, ভাগ্যিস নেই। রিয়ান শব্দ করে হাসে, কয়েক পা পিছিয়ে দেয়ালে ভর দেয়। তিনজনের দিকে নিভু নিভু চোখে তাকায়, আঙুল তুলে শাসানোর ভঙ্গি করে। মেয়েগুলো বলবি না প্রিয়া, প্রিয়া বলবি না, তা বলবি না। ওর নাম শুধু আমি নেব, আমি, ও আমার, শুধু আমার। রাকিব রেদওয়ান পাথরের মতো শক্ত হয়ে যায়। বড় বড় চোখে তাকায় রিয়ানের দিকে। আমার ও, ওকে, শুনলি, বুঝলি? হ্যাঁ। আকাশের না, ঠিক আছে, ও রিয়ানের। প্রিয়া শুধু রিয়ানের। আমি আজই শেষ, আজই শেষ। অন্য মেয়েকে ছুঁয়ে এলাম, আর ছোব না। এই তো গিয়ে শাওয়ার নেব, হট শাওয়ার। এরপর থেকে প্রিয়াকে ছোব আমি, আর কোনো অন্য নারীর সাথে বিছানায় যাব না, কখনো না। রিয়ান কোনো মতে দাঁড়িয়ে আছে, পড়ে যাবে যাবে ভাব। অন্য সময় হলে ছুটে গিয়ে ধরতে চাইতো রিয়া, রেদওয়ান। এখন ধরছে না। আদতে তারা মূর্তি বানে গিয়েছে। রিয়ানের মুখে আহেন কথা শুনে বা খাড়া তারা। রাকিব এক প্রকার উড়ে গিয়ে সামনে দাঁড়ালো। রিয়ানের দুগাল ধরে ঝাঁকালো। রিয়ান, কামন বাডি, হুঁশিয়ায়, কি যাতা বকছিস? রিয়ান সরিয়ে দেয় রাকিবকে। তাকে পাশ কাটিয়ে এগিয়ে আসে রাতুলের দিকে। রাতুল চুপচাপ গম্ভীর মুখে দাঁড়ানো। তুই শালা মহা বেঈমান। ওই আকাশের দালালি করস, বলেছি না প্রিয়া আমার, তোর মানতে সমস্যা কোথায়? প্রিয়া মানলেই হলো। রাতুল বিরক্ত মুখে তাকিয়ে রয়। রেদওয়ান এসে কাঁধ ঝাঁকায় রাতুলের। ও কি যা বকছে বলতো? মাতাল হয়ে প্রিয়ার নাম নিচ্ছে কেন? রাতুল দীর্ঘশ্বাস ফেলে ধীর গলায় বলে, ডাফারটা নাকি প্রিয়াকে পছন্দ করে। আকাশের থেকে পরে রাকিব, রেদওয়ান, তারা এসব আন্দাজও করতে পারেনি। রিয়ান আঙ্গুল নাড়িয়ে তীব্র প্রতিবাদ করতে ব্যস্ত। কিসের পছন্দ? হ্যাঁ, কিসের পছন্দ? আমি বলেছি না তোকে, আই অ্যাম ইন লাভ উইথ হার। ঘরে যা, ঠান্ডা পানির নিচে সারা রাত বসে হুশে ফের যা। রিয়ান আচমকা সজোরে ঘুষি বসায় রাতুলের নাকে। ছিটকে পড়ে যায় রাতুল। গলগলে রক্ত বেরিয়ে আসে। ঠোঁট কেটে গেছে। আতঙ্কিত রাকিব দৌড়ে ঠেকায় রিয়ানকে। রেদওয়ান ছোট রাতুলের কাছে। রাতুল তবু নির্বিকার। রয়েছে উঠে দাঁড়ায়, সজোরে থাপ্পড় মারে রিয়ানের গালে। দুজন একে একে তেড়ে আসে একে অপরের দিকে। রাকিব রেদওয়ানের পক্ষেও সম্ভব হয়ে পড়েছে প্রায় দুজনকে আটকানো। কোনো মতে রাকিব রিয়ানকে ঘরে নিয়ে এলো। রাতুল তখনও তপ্ত চোখে তাকিয়ে। দেখি ঘরে চল, ঠোঁটটা কেটে গেছে, আয়। রাতুল জবাব দেয় না। হম্বিতম্বি করে ঢোকে নিজের ঘরে। রেদওয়ান বন্ধুর পাশে বসা। রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছে। আধ ঘন্টার মধ্যে ঘরে ঢিকল রাকিব। মুখ অস্বাভাবিক গম্ভীর। রেদওয়ান চোখের ইশারা করতে চেয়ার টেনে বসতে বসতে বলল, লেবু পানি খাইয়ে ঘুমের ওষুধ দিয়ে এসেছি, ঘুমাচ্ছে। রাতুলের দিকে ফিরল এবার। কি হলো এটা বলতো? রাতুল ঠোঁট উল্টায়, টিস্যু দিয়ে ঠোঁটের আশপাশটা মুছতে মুছতে বলে, সাসে ব্লাডি। রাকিব রেদওয়ান এর আগে কখনো কল্পনাতেও রাতুলকে এতটা রাখতে দেখেনি। গায়ে হাত তোলাতে অনেক দূরের বিষয় আশয়।
তবে আজ চূড়ান্ত রাগী রাতুলকে দেখলো তারা, ভয়ঙ্কর রূপ। রাকিব রেদওয়ান চূড়ান্ত অবাক হয়েছে, যাকে বলে আর কি। রিয়ান প্রিয়াকে রাকিবের কথায় মাথা ঝাঁকে রাতুল, বলে তো ভালোবাসে, এটা ভালোবাসা? আজ অন্য মেয়ের সাথে বেড শেয়ার করে এসেছে। রেদওয়ান বাঁকা হাসে, রিয়ান আর ভালোবাসা কেমন গায়েস? আমিও সেটাই জানি, তবে এমন পাগলামি শুরু করেছে ও। ভাবতে পারিস আকাশের কানে কথাটা গেলে কি হবে? এতদিন জাস্ট আমি জানতাম, আজ তোদের সামনে মাতলামি করে সব বলে দিল। কাল আকাশের সামনে পরশু যে তার স্বভাব বশত প্রিয়াকে অসম্মান করবে না, তার কি গ্যারান্টি? রাকিব রেদওয়ান মাথা ঝাঁকায় দুজনে। রাতুল দীর্ঘশ্বাস ফেলে মাথায় হেলায় বিছানার হেডবোর্ডে। আমি ভালো খারাপ যেমন হোক রিয়ানকে আমার বন্ধু ভাবি, তবে আকাশের কোনো ক্ষতি করলে আমি ছাড়ব না ওকে, অসম্ভব। রাকিব বন্ধুর দিকে তাকিয়ে থাকে, সে জানে রাতুল কি পরিমাণে কৃতজ্ঞ আকাশের প্রতি। তারাও তাই, সবারই কম বেশি উত্থান পতন গিয়েছে গোটা জীবনে। সবসময় ঢাল হয়ে পাশে থাকে আকাশ, রাতুলের ক্ষেত্রে সেটা একটু বেশি, তবে তারাও কম কৃতজ্ঞ নয় আকাশের প্রতি। প্রতিদান এই জীবনে দিতে প্রস্তুত। কবে থেকে জানতিস? কক্সবাজার ট্যুরের আগের রাতে যেদিন রাকারা আসলো, আকাশকে স্বীকার করলাম ও প্রিয়াকে ভালোবাসে। ধীর স্থির হয়ে সব কথা এক এক করে খুলে বলে রাতুল। রাকিব রেদওয়ান দুজনেরই মুখ কঠিন হয়। রাকিব গম্ভীর গলায় বলে, রিয়ান খুন হতে চায়, আকাশ জানলে মেরে ফেলবে। ফ্রেন্ডশিপটা ইতিমধ্যে খতম হয়েই গেছে। রাকিবের কথায় মাথা ঝাঁকে একমত জানে রাতুল রেদওয়ান। আমি সে কারণে চেয়েছি যত কম মানুষ জানে বিষয়টা, আর রিয়ান ভুলে যাক প্রিয়াকে, কিন্তু রিয়ান সেটা মানতে নারাজ। রেদওয়ান হেলান দিয়ে বসে। ও প্রিয়াকে যতটা না ভালোবাসে তার থেকে হাজার গুণ জেদ ওর আকাশকে হারানোর। রাতুল মুখ ডলে নিজের, সেটা তারা সবাই জানে, খুব ভালো করে জানে। বরাবরই চরম হিংসে মনোভাব রিয়ান পোষণ করত আকাশের প্রতি। মাঝখানের বেশ কয়েক বছর সেটা প্রকাশ না পেল, প্রিয়ার বিষয়টার পর থেকে পায়। এখন তো রাকিব রেদওয়ানও জানলো আকাশের সামনে রিয়ানের এহেন সিন ক্রিয়েট করতে আর কতদিন। আজই কেলেঙ্কারি ঘটত, ভাগ্যিস কেউ নেই ওরা, থাকলে আজ ঝড় কিভাবে সামলাতো ওরা। মাথা ভনভন করে ওঠে তিনজনেরই। সৌমি সেদিন শিয়ার প্রিয়াকে দেখে কি কাহিনী করলো দেখলি? ওর কথা বলিস না প্লিজ, ওটা নারী, সি আর পুরুষ মানুষ এসব মেস হয়ে বলতো। রাকিব হেসে ফেলে, রিয়ান। রাতুল মাথা নাড়ে হতাশে, ও বিয়ে করুক সৌমিকে, সংসার করুক, এখানে আকাশ প্রিয়ার মাঝে ওর কাজ কি? রেদওয়ান ভাবুক চোখে বন্ধুদের দেখে একই গলায় বলে, সৌমি চায়টা কাকে বলতো, অয়ন ভাই নাকি আকাশ? রাতুল হাতের ফোনটা চার্জে লাগায় কাত হয়ে বাঁকা গলায় বলে, ওর বাপ চায় অয়ন ভাইকে, যেহেতু অয়ন ভাই বড় ছেলে, বাট আই থিঙ্ক সি লাইকস আকাশ। শব্দ করে হেসে ফেলে তিনজন। ভয়াবহ ব্যাপার স্যাপার। সকাল সকাল বহুদিন পর মায়ের ডাকে ঘুম ভাঙে প্রিয়ার। আগে হলে বিরক্ত হতো, ঘ্যান ঘ্যান করতো ডেকে তোলার জন্য। এক দফা চিৎকার চেঁচামেচি চলতো বাড়ি জুড়ে। আনিসুল সাহেব চাপা কণ্ঠে স্ত্রীকে ধমক দিতেন মেয়েদের এভাবে বকাবকি করে ডেকে তোলার অপরাধে। রেণুকা রহমান অবশ্য স্বামীর সে কথায় মোটেই কান দিতেন না, বরং আরও দ্বিগুণ জোরে মেয়েদের ডাকাডাকি করতেন। আজ তা হলো না, বরং দু ডাকেই লাফিয়ে উঠল প্রিয়া। পাশে বিছানা খালি। সে আগেই উঠে গেছে, এলোমেলো চুলগুলো খোপা করে সময় দেখল 8:30। দীর্ঘশ্বাস ফেলে সে, তার ধারণা ছিল ভোর, সম্ভবত এখন। ফ্রেশ হয়ে নিচে নেমে আসতে সেই চিরচেনা সকাল। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা সোফায় সংবাদপত্র পড়ছেন, শিয়া হাতে হাতে সাহায্য করছে মাকে। প্রিয়া মিষ্টি হাসলে, কি যে সুন্দর মুহূর্ত। সিঁড়ি মাথায় দাঁড়িয়ে ক্যাপচার করে নিল ফোনে সে সুন্দর মুহূর্তটা। ধীরে সুস্থে নেমে এলো নিচে, বাবাকে ঘেঁষে বসলো। আনিসুল সাহেব আগলে নিলেন মেয়েকে। ঘুম ভাঙল আমার ছোট রাজকন্যার। মাথা ঝোঁকায় প্রিয়া। বারবার কাছ থেকে উঠে এগিয়ে যায় মায়ের কাছে। কি রান্না হচ্ছে দেখতে। পরোটা করা হচ্ছে, সাথে বুটের ডালের হালুয়া, খাসির মাংস। প্রাণ ভরে শ্বাস টেনে নেয় সে। কতদিন পর মায়ের হাতে রান্না খাবে ভাবা যায়, ভেবেই প্রশান্তি কাজ করছে তার। কড়াই থেকে এক পিস মাংস হাতে তুলে মুখে পুড়তে পুড়তে ছুটে এসে বসে বাবার পাশে। আজ দুপুরে দাওয়াত আছে একটা। প্রিয়া ভুরু তোলে, কোথায়?
আনিসুল সাহেব ঘাড় বাঁকিয়ে পরখ করে স্ত্রী আর বড় মেয়েকে মৃদু হেসে বলে, তোমাদের আজগর আঙ্কেলের বাসায়। ওই নামটা শুনেই মুখ চুপসে যায় প্রিয়ার। বড় বড় চোখে তাকায় একবার মা আর প্রিয়ার দিকে। শিয়া মাথা নেড়ে আশ্বস্ত করে বোনকে। প্রিয়া আবার বাবার দিকে তাকাতেই আনিসুল সাহেব হাতের পেপারটা রেখে চায়ে চুমুক দিতে দিতে বলেন, আজগরের স্ত্রীর ক্যান্সার। শুনেছিলেন নিশ্চয়ই ওর মায়েরও বয়স 100-র কাছাকাছি। যখন তখন যাই হোক, আমার কাছের মানুষ আজগর, দেখে আসাটা দায়িত্ব নয়। প্রিয়া নিজের হতবিহ্বলতা কাটিয়ে সজোরে মাথা ঝাঁকায়, অবশ্যই বাবা, অসুস্থ মানুষ, তাছাড়া আজগর আঙ্কেল তোমার একমাত্র বন্ধু। বন্ধুর বিপদে বন্ধু পাশে থাকবে না, অবশ্যই যাব আমরা। আনিসুল ইসলাম সন্তুষ্টির হাসি হাসলেন মেয়ের দিকে তাকিয়ে। বড় মেয়েও ঠিক একইভাবে সম্মতি দিয়েছিল। কখন বেরোবে বাবা? ঘড়ি দেখলেন আনিসুল সাহেব, গম্ভীর গলায় বললেন, দুপুরের লাঞ্চ ওখানে গিয়ে করবো, সুতরাং 12টার দিকে তৈরি হয়ে থেকো। প্রিয়া মাথা নেড়ে এগিয়ে যায় মা বোনকে সাহায্য করতে। চৌধুরী বাড়ির ডাইনিংয়ে কঠিন নীরবতা। এমনিতেই এমনই থাকে রোজ। খাবার টেবিলে কথা বলা এ বাড়ির কর্তারা একদম পছন্দ করেন না। তবে আজকের চিত্র অন্যরকম। স্পষ্ট অন্য কিছুর আভাস পাওয়া যাচ্ছে। অয়ন, আকাশ খাবার টেবিলে একটা কথা বলছে না। তাদের মুখ দেখে বাকি ভাই বোনগুলো কিছু বলতেও সাহস পাচ্ছে না। তার থেকে বড় কথা, তাদের মা আজ অস্বাভাবিক ঠান্ডা মেজাজে আছেন। আরাপ মাথা ঝুঁকিয়ে মুখ আনে আরশির কানের কাছে, ফিসফিসিয়ে বলে, কি হয়েছে রে? আরশি ঠোঁট উল্টায় মাথা নাড়ে দুদিকে। সে জানবে কি করে? একইভাবে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মাথা নাড়ল এরিন। আয়াত সকলেই। আরাফ দীর্ঘশ্বাস ফেলে খাবারে মন দিতে চেষ্টা করে, কারোরই জানার কথা নয়। অয়ন খাবার আধা আধি শেষ করে উঠে পড়ে। আমেনা চৌধুরী বিরক্ত মুখে দেখে ছেলের কাণ্ড, তবে কিছু বলেন না। আকাশ নিজেও বলছে না কিছু। অয়ন আকাশের দিকে ফিরল। খেয়ে হোটেল প্রজেক্টটা দিস আমাকে, কমপ্লিট হয়েছে কি? আকাশ মাথা নাড়ে। হয়েছে, রাতুল করে দিয়েছে। গুড, ওটা নিয়ে আয় রুমে। অয়ন হাঁটা ধরতেই কানে ভেসে আসে আমেনা চৌধুরীর গমগমে কণ্ঠস্বর, সৌমির বাবা মা আসছে কালকে, তোমার বাবা চাচারাও ফিরছেন আজকে। অয়ন থমকায়, মায়ের দিকে কঠিন চোখে তাকায়। আমি না করেছিলাম তোমাকে? তোমার অনুমতির দরকার নিশ্চয়ই। আমার নেই, বাড়িতে থাকবে কালকে দুই ভাই, মাথায় থাকে যেন। অয়ন অগ্নিমুখে গটগট করে ওপরে চলে যায়। শিয়ার ফোন ধরছে না কাল থেকে। অস্বস্তি হচ্ছে তার মা কিনা তার শিয়াকে ভুল বোঝে। নিজের অপরাধ বোধ কাজ করছে তার। আকাশ নিজের খাবার খেতে খেতে মায়ের দিকে তাকায়। আমাদের উপর জোর জবরদস্তি চলে মা। আমেনা চৌধুরী যেন বুঝতে পারে না হঠাৎ আকাশের কথা বলা। চুপ করে থাকেন কঠিন চোখে মুখে। আকাশ নিজের বাকি খাবার শেষ না করে পানি ঢালে সেথায়। অস্বাভাবিক কঠিন গলায় বলে, শুধুমাত্র তুমি বলে এই জোরটা করতে পারছো, না হলে আকাশ এহনাজ চৌধুরী অথবা অয়ন মেহনাজ চৌধুরী এ দুনিয়ার আর কারোর কসম টসমের ধার ধারে না মা। এটা কিন্তু জানো তুমি, আর জানো বলে ইমোশনাল ব্ল্যাকমেল করছো তোমাদের ভালোর জন্য। আমরা তোমার কোলের ছোট বাচ্চা নই মা। 30 পেরিয়েছে ভাইয়ের, আর 3 বছর আগে আমার 30 সুই সুই। এমন দুটো ছেলেকে নিজের কসম দিয়ে জোর করা অন্যায় বলে মনে করো না তুমি? আমেনা চৌধুরীর চোখ ছলছল করে ওঠে ছেলের এমন কঠিন কথায়। কাঁদবে না প্লিজ। কাঁদতে আমাদের ইচ্ছে হচ্ছে, পারছি না। পুরুষ মানুষের কাঁদতে হয় না বিধায় এটা তোমাদেরই শেখানো। ভাইয়ের অবস্থা কল্পনা করতে পারছো তুমি? পারছো না। অথচ সব থেকে বেশি ভাইয়াকে বোঝার কথা ছিল তোমার। আমাদের থেকেও তুমি ভরসা বেশি করছো কোনো এক অজানা বাইরের মানুষকে। আমাদের দুই ভাইয়ের সামান্য কথা শোনারও ধৈর্য তোমার নেই মা। অথচ এই পৃথিবীতে আমাদের দু ভাইয়ের সব থেকে কাছের মানুষ তুমি, বেস্ট ফ্রেন্ড তুমি। এক নিমিষে সেটা এলোমেলো করে দিচ্ছ অযৌক্তিক ইমোশনে বেঁধে। তোদের ভালো চাওয়াটা অন্যায় আমার? মোটেই নয়। আমাদের ভালো গোটা পৃথিবীতে তোমার থেকে বেশি কেউ চায় না। তবে তুমি যেটাকে ভালো চাওয়া বলছো সেটা ভালো চাওয়া নয় আমাদের জন্য। যখন বললি তোরা বিয়ে করতে চাস, মেয়ে পছন্দ না করেছি, আমি রাজি হইনি। কিন্তু পরে দেখার পর শুধু বলছি ওই মেয়ে দুটো নয়, রূপের ছলনায় ভুললে চলে। সেটাই তো সমস্যা মা।
ভাইয়া বা আমি গোটা পৃথিবীতে তোমার পরে যদি কোনো নারীর দিকে তাকাই, সেটা ওরা দু বোন মা। এ জীবনে আর কোনো মেয়ের দিকে দৃষ্টি দেয়নি, দেওয়ার কথাও ভাবতে পারি না। ওই মেয়ে দুটো বাদে যাকে বলবি মা, ওই মেয়ে দুটোকে নিয়ে তোমার যে সমস্যা কেন ক্লিয়ার করতে দিচ্ছ না আমাদের? তোমার ভুল ধারণা সবটা। আমেনা চৌধুরী এতক্ষণে শাড়ির আসলে মুখ চেপে কেঁদে ফেলল শব্দ করে। ছেলের কঠিন কথায় নাকি রাতে অয়নের কথা শুনল না কেন, সেই কারণে বোঝা যাচ্ছে না। আকাশ কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে থাকে, নিজের প্লেটের দিকে তাকিয়ে চোখ বুজে ধাতস্থ করে নিজেকে নিয়ন্ত্রণ করে, সম্ভবত শব্দ করে চেয়ার ঠেলে উঠে যায়। কেঁদো না মা, আমাদের আর নিচে নামিও না, শেষমেশ আমাদের জন্য। তোমার চোখে পানি, এ দৃশ্য কল্পনা করলেও শরীর কাঁপছে। তোমার চিন্তা ধারণা নিয়েই থাকো, জেদ নিয়েই থাকো। আকাশ চলে যায় নিজের রুমে। খাবার টেবিলে কেউ খাচ্ছে না। খানিক দূরে বাকি দুই যা ছলছল চোখে তাকানো। আরাপ আরশিদের অবস্থা একই। এমন যুদ্ধে জীবনে তারা দেখেনি বোধহয়। বাড়ির কর্তাদের সাথে ছেলেদের টুকটাক ঝামেলা দেখে তার বেশ অভ্যস্ত। তবে তাদের বড় মায়ের সাথে অসম্ভব ব্যাপার স্যাপার। শহরের সবুজ ঘেরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে একমনে চলছে গাড়ি। ড্রাইভিং করছে স্বয়ং আনিসুল রহমান। পাশে স্ত্রী বসা, দুমে পিছনে প্রিয়া। শিয়া যতটা আমোদে থাকার কথা তার মোটেও তা নেই। তার ঘোরতর কারণ আছে বই কি। যেখানে যাচ্ছে সেখানে তারা মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। তার কারণ অবশ্য নিলয় নামের লোকটি। বয়সে শিয়ার থেকে 2 বছরের বড়, সুদর্শন পুরুষ, বাবার বন্ধু আজগর আঙ্কেলের একমাত্র ছেলে। বড়লোকদের একমাত্র ছেলে থাকলে যা হয় আর কি, বকে যাওয়া যাকে বলে। তার সাথে আজগর সাহেব প্রাণপণ চেষ্টা করেন শিয়ার বিয়ে দিতে। শিয়ার বাবাও মুখে না বলতে পারেন না একমাত্র বন্ধুকে এ শহরে আসার পর বিপদে আপদে তাকেই সর্বক্ষণ পাশে পেয়েছে যে। তাছাড়া বছর 6 আগে প্রিয়া শিয়া যখন রাস্তায় বাজে ছেলেদের হাতে অসম্মানিত হচ্ছিল, তখন আজগর আঙ্কেলের সাহায্যে বাঁচাতে পারে মেয়ে দুটোকে। ভিতরের ঘটনা বেশ ভিন্ন হলে আনিসুল সাহেব এই অবধি জানেন। স্থানীয় এক মার্কেটের দিকে গাড়ি থামিয়ে ফল মিষ্টি কিনে নিলেন আনিসুল রহমান। তারা পৌঁছালো তখন প্রায় 1:30 বাজে। বাড়িতে ঢুকে চোখ ধাঁধিয়ে গেল প্রিয়া শিয়ার। আজই প্রথম এলো তারা এই বাড়িতে। এর আগে আজগর আঙ্কেল তার পরিবার নিয়ে প্রিয়াদের ছোট্ট বাড়িতে বেশ কয়েকবার আসলো, তারা আসেনি একবারও। আনিসুল সাহেব অবশ্য স্ত্রীকে নিয়ে এসেছেন 2 একবার। বাড়ির ভেতরটা আলিশান, তবে তার থেকে বড় কথা কেমন একটা সাজানো। মোটেই মনে হচ্ছে না এ বাড়িতে দুটো রুগী আছে এবং তারা সেই রুগী দেখতে এসেছেন। বাড়ির ভেতরের সাজসজ্জা দেখে মনে হচ্ছে বড় সড়ো কোনো অনুষ্ঠান আছে, কেমন বিয়ে বাড়ি টাইপের সাজসজ্জা আর কি। প্রিয়া বোনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে, বড়লোকদের কি মরা বাড়িও এমন বিয়ে বাড়ির মতো লাগে আপু? শিয়া চোখ রাঙায় বোনকে, কি সব বাজে কথা বলছিস? প্রিয়া ঠোঁটে ঠোঁট টিপে বলে, বাজে কথা কই? এ বাড়ি দেখে কেউ বলবে এ বাড়ির দুটো ইম্পর্টেন্ট মানুষ মৃত্যু পথযাত্রী। না বললো চুপ করতই। বাড়ির ভিতর ঢুকতে না ঢুকতে সিঁড়ি দিয়ে হই হল্লা করে নেমে আসতে দেখা গেল আজগর সাহেবকে। বন্ধুকে এতদিন পর দেখে যেন আকাশে চাঁদ হাতে পেয়েছে। পারছে না শুধু উড়ে এসে জড়িয়ে ধরতে। লোকটার এহেন ছেলে মানুষে আহ্লাদ দেখে ফিক করে হেসে ফেলে প্রিয়া। শিয়া চোখ রাঙিয়ে বোনকে চাপা ধমক দেয়। আজগর সাহেব ততক্ষণে নেমে এসেছে, জড়িয়ে নিয়েছে বন্ধুকে বুকে। নিচতলার একটা রুম থেকে আজগর সাহেবের ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে হুইল চেয়ারে ঠেলে নিয়ে আসতে দেখা গেল এক হেল্পিং হ্যান্ডকে। তার মুখেও বেশ হাস্যোজ্জ্বল, মোটেই রুগী ভাব নেই। উনি এসেই কুশল বিনিময় করে সবার সাথে এগিয়ে এলো শিয়ার দিকে। শিয়া প্রিয়া দুজনেই বিনয়ের সাথে সালাম জানালো, বসলো সোফাতে। মহিলা বেশ সময় নিয়ে পরখ করলো শিয়াকে, তারপর আচমকা আনিসুল সাহেবের দিকে ফিরে কেমন একটা গমগমে গলায় বলে উঠল, এর সাথে আমার ছেলের আজ বিয়ে বুঝি? শিয়া প্রিয়া কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে গেল। একে অপরের হাত খামচে ধরল প্রায়। মহিলার মুখটা আবার ঘুরালো প্রিয়ার দিকে। তারপর শিয়া, তোমার বয়স কত? শিয়া নরম করে বলল, 27 পেরিয়েছে। বলো 28? বেশ বয়স। মহিলার কুচকানো নজরে তাকালো প্রিয়ার দিকে। সে বেচারি বোনের হাত ধরে বসা। তোমার? প্রিয়া এদিক ওদিক বাবা মায়ের দিকে তাকালো। মহিলার কথা ধরন তার একদম পছন্দ হয়নি। তাদের কি কাজে এখানে আনা হয়েছে হালকা বুঝতে পারছে বোধ হয়। মহিলাকে দেখে মোটেই মৃত্যু পথযাত্রী লাগছে না। আনিসুল রহমান, রেণুকা রহমান বসে আছে সামনেই।
রেণুকা রহমানের মুখ বেশ কঠিন হয়ে এসেছে। কি হলো, বয়স কত তোমার? 18 চলে। মহিলার মুখে হাসি ফুটল খানিকটা, স্বামীর দিকে ফিরে বলল, একে রেখে বয়স্ক মেয়ে মনে ধরলো তোমার ছেলের? আসগর সাহেব খুক খুক করে কেসে ওঠেন স্ত্রীর চাচাছলা কথায়। নিজেই মহিলা আবার শুধরে নেয়। রূপ আছে মাসাল্লাহ দুজনের, তবুও বাচ্চা কাচ্চা কি আর অত বয়সী মেয়ের পেটে ধরবে? মহিলার এমন অপমানজনক কথায় বাখাড়া হয়ে গেল সকলে। রেণুকা রহমান তখন উঠে পড়েছে সোফা ছেড়ে। আনিসুল রহমান মুখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। বন্ধুর বাড়িতে দাঁড়িয়ে আছে আর মহিলা অসুস্থ, এই খাতিরে চুপ করে আছেন তিনি। রেণুকা রহমান এক পলক স্বামীর দিকে তাকিয়ে ফিরল এদিকে। আমার মেয়েরা মোটেই আমার কাছে বোঝে না, ওরা বিয়ে করতে চাইলে করবে, না না হলে না, হয়নি বলে নয়, করতে চায়নি বলে এখনো অবিবাহিত ও। মহিলা বোধহয় মুখ ফসকে বলা কথাগুলো ধরতে পারলো, অতি ব্যস্ত হয়ে এগিয়ে এলো রেণুকা রহমানের দিকে। মুখটা বেশ কপট মলিন করে বলল, আপা ক্ষমা করবেন, খুব একটা শিক্ষিত নই আমি, কি বলতে কি বলি শুনতে খারাপ লাগে, অত ভেবে বলিনে। আপনার বড় মেয়ে মাশাল্লাহ পড়ি, আমার অন্য উদ্দেশ্য ছিল না বলার। রেণুকা রহমান আরো কঠিন কথা বলতে গিয়েও বললেন না, মহিলার স্বাস্থ্যের কথা চিন্তা করে। মহিলা বোধহয় এই ফায়দাটাই তুললেন, শব্দ করে কেঁদে ফেললেন তার হাত ধরে। ছেলেটাকে বিয়ে করিয়ে বউয়ের মুখ দেখে মরতে চাই আমি। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আমটাও করি, আমার এই মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ। বাধা দিয়ে ওঠেন আসগর সাহেব, স্ত্রীর কাছে এসে মুছে দেয় চোখের পানি। বন্ধুর দিকে তাকিয়ে হেসে বলেন, রাজি নয় মানে? রাজি বলেই তো এসেছে, আজই কাবিন করে ফেলবো, সামনের সপ্তাহে ধুমধামে ঘরে তুলবো শিয়ামাকে। সে আকাশ থেকে পড়ে পায়ের নিচে শূন্য অনুভব করে। এর জন্য এসেছে মানেটা কি? কাজকেই কাবিন, এই কথাটা দিয়ে কি বোঝালো? বাবা মায়ের দিকে আহত দৃষ্টিতে তাকালো। প্রিয়া তখনও শক্ত করে আঁকড়ে ধরে আছে বোনের হাত। সেও সমানভাবে অবাক হয়েছে। রেণুকা রহমান ছলছল চোখে মেয়ের আহত দৃষ্টি দেখল। আনিসুল রহমান তাকালো পর্যন্ত না, শিয়ার বুকটা ভারী হয়ে এলো। তার বাবা শেষ পর্যন্ত মিথ্যা বলল তাকে, তার বাবা মাথা ঘুরছে তার। তোমরা তাহলে উপরে যাও, রুম ঠিক আছে, রেস্ট করো, ফ্রেশ হও, লাঞ্চটা করে নাও, সন্ধ্যার পর কাজী সাহেব আসবে, কালেমাও পড়িয়ে রাখি বলো নাকি? অবশ্য তারপর বৌমাকে রেখে দিলেও পারি, সব যখন আমাদের বাড়িতে হচ্ছে বলে অট্ট হাসিতে ফাটলেন তিনি। আনিসুল রহমান মলিন হাসলেন। রেণুকা রহমান কঠিন দেখলেন স্বামীকে। কোন ঋণে জর্জরিত হয়ে তার স্বামী এইভাবে মাথা নোয়াচ্ছে, হিসাব মেলছে না। মজা করছিলাম ভাবি সাহেবা, আমার ছেলে চলে আসবে, একটু শহরের বাইরে আছে, সন্ধ্যার মধ্যে এসে যাবে, চিন্তা করবেন না, বিয়ে পড়িয়ে রাখবো, সামনের সপ্তাহে তুলে আনবো, অনুষ্ঠান করে আপনাদের বাড়িতেই সব করতে পারতাম। বুঝতেই পারছেন আমার স্ত্রী তো বাড়ির বাইরে যাওয়া। আর কোনো কথা বললেন না তিনি। কাজের লোককে ব্যস্ত তারা দিল ওদের গেস্ট রুম অব্দি নিয়ে যেতে। শিয়া প্রিয়া দুজনেই পাথর হয়ে বসে আছে। প্রিয়ার চোখ ছলছল করলো আশ্চর্যজনকভাবে। শিয়ার চোখ এখনো শুকনো, বোধহয় বাবার কাছ থেকে এটা আশা করেনি, সে একদম করেনি। কাঠফোঁটা রোদ আজকে, তবে গরমের তীব্রতা স্পষ্ট বুঝতে পাওয়া যাচ্ছে, যে কোনো সময় ঝড় উঠে আসতে পারে। এরকম ব্যবসা গরমের পর সাধারণত ঝড় বৃষ্টি হয়। সারা রাত ঘুম না হওয়ার দরুন প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে বিছানার হেডবোর্ডে চোখ বুজে হেলান দিয়ে বসা অয়ন। একটু আগে আরশি এসে কফি দিয়ে গেছে। আকাশের মতো ব্ল্যাক কফি তার পোষায় না, সে নিজেও হেলথ কনসিয়াস, তবে আকাশের মতো এত ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবে না। তবে আজ তার এই দুধ চিনি মেশানো কফিটাও অস্বাভাবিক তেতো লাগছে মুখে। কারণ কি হতে পারে? অয়ন ক্রমাগত বেজে যাওয়া নিজের ফোনের দিকে তাকায়। শিয়া ফোন করে যাচ্ছে, সে ধরছে না, তার বুকটা কাঁপছে। এটাও কারণ নয়, আপাতত কোনো একটা ব্যবস্থা হবে। তবে অশান্তি লাগছে মনের মধ্যে। শিয়া খুব কষ্ট পাবে বিষয়টা জানলে। অয়ন দীর্ঘশ্বাস ফেলে। তার মা অত্যাধিক জিদি, এত সহজে মানবে বলে মনে হয় না। বাবা তো কখনো জানি না, সে জানার পর আরও কি ঝড় হবে কে জানে। ফোন তুলছ না কেন? আকাশের গলা পেয়ে অস্বাভাবিকভাবেই তাকালো অয়ন। হাতে ল্যাপটপ আর বেশ কিছু ফাইল নিয়ে আকাশ ঢুকছে ঘরে। আকাশ ধীরে সুস্থে এসে জায়গা করে নিল বিছানায়। হাতে জিনিসপত্রগুলো রেখে ভাইয়ের দিকে তাকালো। শিয়া কল করছে নিশ্চয়ই, আমাকে টেক্সট করেছিল। আমি বললাম ব্যস্ত খুব, কিন্তু তুমি তো দিব্যি পায়ের পর পা তুলে বসা, কল ধরছ না কেন? মা এরকম করছে কেন বলতো? এখন তাহলে মায়ের ওই কথায় শিয়াকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছ নাকি? অয়ন আতকে উঠল। প্রায় আকাশের কথা শুনে জোর গলায় বলে উঠল, এ জীবনে সম্ভব সেটা? তোর মনে হয় এটা? আকাশ হাসে না, গম্ভীর মুখে বলে, মনে তো হচ্ছে এটাই। না মা না করলো, তারপর থেকে কল তুলছ না ওর? অয়ন মাথা এলিয়ে দেয়, চোখ বোঝে।
আমার গিল্টি ফিল হচ্ছে, কত বড় মুখ করে বলে এসেছিলাম ওকে। আমার পরিবারকে রাজি করানো 1 সেকেন্ডের বিষয়। তারপর আমার পরিবারে রাজি করাবে ওর বাবা মাকে। এখন দেখ আমাদের বাবা মাকেই মানাবো কিভাবে, সেটা নিয়ে পড়েছে অথই সমুদ্রে। এটা জানলে কতটা কষ্ট হবে বল। ওর সম্পর্কে আমার মা এত বাজে ধারণা পোষণ করে আছে। আকাশ বোঝে ভাইয়ের চিন্তার কারণ, সেও একই কথা ভাবে, তবে তাদের বিষয়টা আলাদা। প্রিয়া এখন বেশ ছোট, বয়স অল্প। শিয়া যতটা বোঝে, ম্যাচিউর প্রিয়া একদম নয়। অল্পে আবেগে ভাসবে, ভুল বুঝবে। একই বিষয় সে প্রিয়াকে বললে প্রিয়া হয়তো মন খারাপ করবে। শিয়ার করার কথা না, সে যথেষ্ট বুঝদার। তাছাড়া আকাশের বিয়ের বিষয় সে নিজে ঠিক থামিয়ে রাখতে পারবে 2-4 বছর, কিন্তু অয়নের ক্ষেত্রে সেটা ভিন্ন। তার কারণ অয়ন নয়, কারণটা শিয়া। আমরা যতই বলি আমাদের সমাজে একটা বয়সের পর সব কথা মেয়েদেরই শুনতে হয়। শিয়ার যথেষ্ট বয়স হয়েছে, তার পরিবার, আশেপাশের সমাজ থেকে নিশ্চয়ই বিয়ে নিয়ে কথা ওঠে। নিশ্চয়ই ওর পরিবার চাপ দেয় ওকে। তাছাড়া এর আগেই অন্য একটা ছেলের সাথে বিয়ের কথা চলছিল বলে শুনেছিল। সব দিক মাথায় রেখে অয়ন শিয়ার সমস্যাটা আগে সলভ করা জরুরি। আকাশ স্বাভাবিক গলায় বলল, মায়ের কথা নিয়ে ওকে আগেই আপসেট করে দেবে কেন? ওর সাথে নর্মাল থাকো, এদিকে যা সলভ করার করে ফেলবো আমরা। ও সবে ওদের জড়াবে না। অয়ন জবাব দেয় না, সোজা হয়ে বসে ভাইয়ের দিকে তাকিয়ে। সমী একটা মেয়ে বল, আমি অয়ন মেহনাজ চৌধুরী বিয়ে করবো ওরকম একটা মেয়েকে? সে আবার তোর প্রতি অফসেট? সি, মা এটা জানে না। আকাশ ভাইয়ের কথা বলার ভঙ্গিতে হেসে ফেলে, মাথায় হাত চালাতে চালাতে বলে, বিষয়টি ইন্টারেস্টিং ভেবে দেখছ? অয়ন মুখ কুচকে ফেলে। আকাশ বাঁকা হাসছে, মুখ অমন কুচকে রেখেই বলে, এক্সপ্লেইন। আকাশ কোলের ওপর বালিশ আনতে আনতে বলে, বাজি শোনায়। যতই হোক আমার বড় ভাইয়ের বউ হবে সৌমি। তুই তো এমন ছিলিস না আকাশ, এসব ফাজলামি রাতুল করলে মানায়? প্রিয়া শেখাচ্ছে এসব। আকাশ খুক খুক করে গলা পরিষ্কার করে নিল। ভারত তো আনতে চেল মুখে, কিন্তু হচ্ছে না। তার ভীষণ হাসি পাচ্ছে। সৌমির মন বড় ভাবতে পারছো? চৌধুরী বাড়ির বউয়ের মন বলে কথা। অয়ন বাঁকা মুখে তাকায় ভাইয়ের কথায়, বিরক্ত মাখা গলায় বলে, সবই বড়। আকাশ এবার শব্দ করে হেসে ফেলে, ভাইয়ের দুর্দশায় হাসি পাচ্ছে তার। আমি সমীর সাথে দেখা করতে যাচ্ছি। আকাশ কপাল কুঁচকে, পাগল হয়েছ নাকি? ওকে দিয়ে আমাদের কাজ কি? মাকে বোঝালেই তো হয়। মেয়েটাকে টাইট না দিলে নাচতে নাচতে গলায় ঝুলতে হাজির হবে। অয়ন বিছানা ছেড়ে উঠে সোজা বাথরুমে যায়। মিনিট 5-এর মধ্যে প্যান্ট শার্ট পরে রেডি। ড্রেসিং টেবিলের সামনে চুলে জেল লাগাতে লাগাতে বলে, আমাকে নিয়ে যে এত মজা নিছিস? অপুর কথা মা বলল, শুনেছিস? আকাশ খানিকক্ষণ ধ্যান ধরে বসে রইল, মনে করার চেষ্টা করলো হয়তো। অয়ন হাসে খানিকটা। অপুকে বিয়ে করলে তাহলে করছিস? পাগল, তাহলে ওটা নিয়ে টেনশন করছিস না কেন? আপাতত টেনশনের কিছু নেই। বড় ছেলের বিয়ের আগে ছোট ছেলেকে নিয়ে টানাটানি বাজে বিষয়। অয়ন কথা বাড়ায় না। ভাইয়ের মাথায় যে অন্য পরিকল্পনা চলছে তা সে খুব টের পাচ্ছে। গাড়ি এসে দাঁড়ালো বিশাল একটা 5 তারকা হোটেলের পার্কিং জোনে। অয়ন নিজের গাড়ি পার্কিং করে এসে ঢুকলো ভিতরে। হোটেল তাদেরই রিসিপশনিস্ট সহ ভেতরে সকলে তাকে দেখে ব্যস্ত হয়ে উঠল সালাম জানাতে। ম্যানেজার ছুটে এলো তার দিকে। অয়ন চোখে সানগ্লাসটা নামিয়ে নিচে বলে বলল, সৌমি। ম্যানেজার অতি বিনয়ের সাথে জানায়, সৌমি ম্যাডাম অনেক আগে এসেছে স্যার, 3 তলার ফুড জোনে আছেন উনি, অপেক্ষা করছেন আপনার জন্য। অয়ন গম্ভীর ভাবসাবে এসে পৌঁছালো সেখানে। পুরো ফ্লোর ফাঁকা। বুঝতে বাকি রইল না সৌমির কাজ এটা। এই হোটেলেই 30% শেয়ার সৌমির বাবার। অয়ন গম্ভীর মুখে এসে বসলো টেবিলটায়। টেবিলটা সুন্দর করে ক্যান্ডেল দিয়ে সাজানো। সৌমি বরাবরের মতো বেশ খোলামেলা পোশাকে বসা। অয়ন সেদিকে খেয়াল করার নজর তার অন্য নারীর উপর বরাবরই সংযত। সৌমির গদগদ ভাব নজরে এলো না তার। কাল আমরা যাচ্ছি তোমাদের বাসায় বিয়ের ডেট ফিক্স করতে আজকে। অয়ন আচমকা বেশ ঝুঁকে এলো তার দিকে, হাসকি স্বরে বলল, বিয়ের আগে রোমান্টিক ডেট দরকার একটা নয়? সৌমি খুশি হলো, বেশ খুশি হলো। সামনে চুলগুলো পেছন ঠেলে দিল। অস্বাভাবিক বড় জামার গলাটা, এটা স্টাইল হয়তো অয়নকে দেখাতে। এসব মনে মনে হাসলো অয়ন। সৌমিকে সন্তুষ্ট করতে এক নজর তাকালো সেদিকে। সৌমির মুখ জলজল করছে। সৌমির ফোন বাজছে। এক্সকিউজ মি বলে উঠে গেল সে।
অয়নের মুখটা তিতো লাগলো। অসহ্যকর নারী একটা রাত কাটিয়ে আসে 12 পুরুষের সাথে, বাপ বিয়ে ঠিক করেছে একজনের সাথে, সে মেয়ে সিরিয়াস করতে উঠে পড়ে লাগে। সে ছেলের ছোট ভাইকে, মুখে থুতু জমছে অয়নের। সৌমি এসে মোটেই বসলো না, নিজের চেয়ারে ঘুরে এসে পেছন থেকে আগলে ধরলো অয়নের গলা। অয়ন শক্ত হাতে চেপে ধরলো সৌমির নরম হাত, ঝটকা টানে এনে বসালো কোলে। সৌমির মুখে সন্তুষ্টির হাসি। এতদিনে এক ভাই অন্তত ধরা দিল। তবে সৌমি ঝুঁকলো অয়নের মুখের দিকে। অশ্লীল ভাবভঙ্গি মেয়েটার। হাত গলিয়ে দিয়েছে অয়নের ঘাড়ে। মুখ বাড়িয়ে ঠোঁট ছোঁয়াতে যাওয়ার আগেই টান পড়ল চুলে। অয়ন নিজের হাতের মুঠোতে নিয়েছে সৌমির চুল। সৌমির মুখের হাসি সরেনি এখনো। সে হয়তো ডার্ক রোমান্স এক্সপেক্ট করছে অয়নের থেকে, তবে সে চাওয়ায় এক বালতি পানি ঢেলে অস্বাভাবিক জোরে নিজের উপর থেকে সরিয়ে ফেলল সৌমিকে। মেয়েটা এক প্রকার ছিটকে ধাক্কা খেলো সামনের চেয়ারের সাথে। ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠল। অয়ন ততক্ষণে নিজে উঠে দাঁড়িয়েছে। শক্ত হাতে চেপে ধরা সৌমির চোয়াল, দাঁতে দাঁত চাপল। এসেছিলাম ভদ্রভাবে কথা বলতে, সম্ভব হলো না। গায়ে পড়া নারী কোনো পুরুষ পছন্দ করে না, এটা তোমার খুব ভালো বোঝা উচিত সৌমি। তোমাদের মতো মেয়েকে পুরুষ শুধু বিছানা অবধি নেয়, ঘরের বউ করে না। তবে হ্যাঁ, আমাকে বা আকাশকে আবার ওই ধরনের পুরুষের লিস্টে ফেলো না। ওগুলো পুরুষ নয়, কাপুরুষ। আমরা চৌধুরীরা এক নারীতে আসক্ত। গোটা দুনিয়ার আর কোনো নারী এই নজর তাদের দিকে ঘটাতে পারবে না। আশা করব কাল তোমার পায়ের ধুলা আমার বাড়িতে পড়ে নোংরা করবে না। তোমার বাপের সম্মান ডোবাতে না চাইলে, নিজের এই নোংরা সত্তাটা সবার সামনে উন্মুক্ত করতে না চাইলে, ভদ্র নারীর মতো বাবাকে বলবে তুমি চৌধুরী পরিবারে বিয়ে করবে না ওকে। অয়ন শব্দ করে নিজের বসা চেয়ারটায় লাথি মেরে সরিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। সৌমির আগে ফুটছে, ঠোঁট কেটে রক্ত ঝরছে তার। চোখ দিয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা আক্রোশের পানি। তবে আচমকাই হেসে ফেললো। আয়েশ করে বসলো নিজের চেয়ারটায়। টানা কয়েক মিনিট থামলো না সে হাসি। ধীরে সুস্থে উঠে গিয়ে পাশের টেবিলের ফুলদানির পাশ থেকে বের করে আনলো আরেকটা ছোট্ট ক্যামেরা। ঝটপট ল্যাপটপে কানেক্ট করে ফেললো মেমোরিটা। কিছুক্ষণ আগের সম্পূর্ণ ফুটেজ এখানে। অট্ট হাসিতে ফেটে পড়লো মেয়েটা। গা ছমছম করা হাসি সুন্দর মতো কাট করলো অয়নের কোলে বসার অংশটুকু। অয়ন গাড়ি চালাচ্ছে চিন্তিত মুখে। এসি ছেড়ে রাখা গাড়ির ভিতর, অথচ দরদর করে ঘামছে। বুকের ভিতর অসহ্য অনুভূতি হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে হচ্ছে শিয়ার কাছে। মেয়েটাকে দেখে না দুদিন হলো, অথচ মনে হচ্ছে কত যুগ ধরে দেখা হয় না, কথা হয় না। পকেট হাতড়ে ফোন চেক করে ঘন্টা খানেক হলো মেয়েটা কল করা বন্ধ করেছে। বুকটা ছটফট করে উঠল। ঘরময় ব্যস্ত হয়ে ছটফট করতে করতে পায়চারি করছে শিয়া অনবরত কল করে যাচ্ছিল অয়নকে। অয়ন কল তুলছে না কিছুতেই। প্রিয়া কয়েকবার আকাশকে কল করেছে, বিয়ের কথা জানেনি। জিজ্ঞেস করছে অয়ন ভাইয়ের কথা, বিয়ের কথা শিয়াই না করেছে জানাতে। সে নিজে অয়নকে জানাতে চায় গতকাল রাত থেকে অয়নকে ফোনে পাওয়া যাচ্ছে না। আকাশের থেকে বারবার জবাব আসছে ব্যস্ত অয়ন। কি এমন ব্যস্ততা থাকতে পারে হিসেব মিলছে না শিয়ার। এখন অবশ্য পাথরে বসে আছে মেয়েটা। বাবার এমন করার কারণ খুঁজে পাচ্ছে না সে। মনে মনে ভীষণ আঘাত পেয়েছে বাবার ব্যবহারে। আচমকা ফোন ভেজে ওঠে। এক প্রকার হুমড়ি খেয়ে কল তোলে মেয়েটা। অয়নের কল। আনন্দের চোখে পানি চলে আসছে মেয়েটার। কল ধরার আগেই প্রিয়া শুনতে পেল বোনের ফুপিয়ে ফুপিয়ে ওঠার শব্দ। শিয়া কল রিসিভ করে কাপা গলা জবাব দিলে এমন ভেঙে চুরে যাওয়া কণ্ঠে বুকটা মোচড় দিয়ে উঠল অয়নের। ড্রাইভিংয়ে থাকা হাত কেঁপে উঠল। গাড়ি থামলো না। কানে আইপডস দেওয়া। শিয়া, অয়ন স্পষ্ট বুঝতে পারলো শিয়ার কান্নামাখা কণ্ঠ। ধারণা করলো সে কল না তোলে অভিমান হয়েছে মেয়েটার। এপাশ থেকে মলিন হাসল। কল তুলছে না কেন? কতবার কল করেছি জানো কাল রাত থেকে? জানি। এত ব্যস্ত ছিল। অয়ন এপাশ থেকে হাসে। মেয়েটাকে খেপানো একটা মোক্ষম সময় এটা। যদি উচিত নয় কাল রাত থেকে তাকে কলে না পেয়ে নিশ্চয় অনেকটা আপসেট। তবু অয়ন এ সুযোগ হাতছাড়া করতে চাইল না। কি আর হবে, তার অভিমানী আবার একটু অভিমান করবে। তবে সে তো যাচ্ছেই অভিমান ভাঙাতে। সারপ্রাইজ হবে তো মেয়েটা। তখন শক্ত করে নিজের বুকের ভিতর বন্দি করে ঠিক অভিমানটা ভাঙিয়ে ফেলবে। অয়ন হাসি আটকে বেশ নির্বিকাল গলায় বলল, ব্যস্ত ছিলাম না তো। শিয়া থমকায়, তবে সাথে সাথে আবার ব্যস্ত গলায় বলে, তাহলে কল তোলনি কেন? শরীর খারাপ? কথা বলতে ইচ্ছে হয়নি। সে আবার হতভম্ব হয়। নিজের কানকে বিশ্বাস করতে পারে না অয়ন। আমি এখন ব্যস্ত আছি শিয়া, ড্রাইভ করছি, রাখি কেমন? অয়নের পেট ফেটে হাসি আসলো কথাটা বলেই।
ওপাশে তার ব্যক্তিগত নারীটির দুর্দশা কল্পনা করে হাসল। সাথে নিজের খানিক পর কি হতে পারে সেটা ভেবে একটু ভয় পেল। ম্যাডামের সামনে গেলে ম্যাডাম নদীতে না চুবায়। অয়ন, এমন বিহেভ করছো কেন? আমার তোমার সাথে জরুরি কথা আছে, সময় হবে না তোমার এখন, কি বলো? অয়নের কথা ভঙ্গি অন্য সময় হলে ঠিক ধরে ফেলতো শিয়া। এখন এত মানসিক চাপে তাকে খেপানোর নিমিত্তে অয়নের করা মজা ধরতে পারল না। মেয়েটা কান্না আটকে কোনো মতে বলল, আমার আজকে বিয়ে অয়ন। আমি কান থেকে ব্লুটুথ স্পিকার সরিয়ে হেসে ফেল অয়ন। মোটেও তার মতোই অভিনয় নেমেছে মেয়েটাও। কি ভেবেছে অয়ন এত সহজে ভয় পাবে? মুখে বলল, কংগ্রেচুলেশন মিস ইনশিয়া রহমান। শিয়া পাথর বনে গিয়েছে। প্রিয়া আগ্রহ চোখে বোনের দিকে তাকিয়ে আছে, বারবার সময় দেখছে। অয়ন, আমার সত্যি বিয়ে, আমি এখন নিলয়ের সাথে। আমাকে নাচানো অত সোজা নয় ম্যাডাম, রাখি। শিয়াকে কিছু বলার সুযোগ দিল না, আর কল কেটে গেল। অয়ন আবার শব্দ করে হেসে ফেলে। মেয়েটা শেষমেশ বিয়ের কথা বলে রাগানোর চেষ্টা আছে। সামনে ব্যস্ত রাস্তায় মনোযোগী দৃষ্টি রেখে হাসতেই থাকে সে। হাসতে মেয়েটা খুব রেগে গেল বোধহয়, নাকি বেশি অবাক হলো অয়নের এমন ব্যবহারে? কষ্ট পেল কি? অয়ন চমকায়। খুব কষ্ট পেল কি? সে তো শুধু মজা করেছে। যদি একটু পর সারপ্রাইজ লাগে, ম্যাডাম আজকে তার খবরই করে ফেলবে। শিয়া পাথরের মতো বসে আছে বিছানার চাদর আঁকড়ে। অয়ন এভাবে কথা বলতে পারে না তার সাথে। তার বিয়ের কথা শোনার পরেও এতে অনীহা প্রকাশ। মাথা যন্ত্রণা করছে শিয়ার। প্রিয়া হতবিহ্বল হয়ে দাঁড়ানো। কি করবে সে এখন? অনবরত শিয়ার ফোনে মেসেজ আসছে। শিয়া বোধহয় সেদিকে তাকাচ্ছে না। অয়ন ভাই, কিনা দেখ। সে নড়চড় করে না। প্রিয়া করুণ মুখে শিয়ার ফোন হাতে নেয়। অয়নের নাম্বার নয়, আননোন নাম্বার দেখাচ্ছে। বেশ কয়েকটা টেক্সট এসেছে। শিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় বোনের দিকে। প্রিয়া মাথা নাড়ে। দুদিকে অয়ন নয়। চেক করবো, ছবি পাঠাচ্ছে কেউ। সে এবারও জবাব দেয় না। প্রিয়া ফটো ক্লিক করে এগিয়ে দেয় শিয়ার দিকে। বড্ড অনীহা নিয়ে ফোনটা হাতে নেয় শিয়া। ফোন স্ক্রিনে তাকাতেই মাথা চক্কর কেটে ওঠে তার। প্রথমে ছোট্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও, তারপর বেশ কয়েকটা ছবি। বুকের উপর থেকে যেন পাথর চাপা দিল তার। শ্বাস নিতে ভুলে গেল। শব্দ করে হাত থেকে মেঝেতে পড়লো হাতের ফোনটা। প্রিয়া আটকে উঠল। তড়িৎ বেগে ফোনটা ধরতে চাইল, সম্ভব হলো না। ফোনের কাজ ভেঙে চুরমার হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল প্রিয়া। ফোনটার উপরের অবস্থা শোচনীয়। শিয়া রোবটের মতো এক দৃষ্টিতে বসা। দিলিতে ফোনটা ফেলে নিচু হয়ে ফোনটা তুলে কাজ পরখ করতে গিয়ে তার চোখ আটকালো ফোনের সবেমাত্র আসা ফটো ফোল্ডারের দিকে। চোয়াল ঝুলে পড়লো তার। মিস হলো কয়েকটা হার্টবিট। বোনের দিকে তাকালো। অস্ফুটে উচ্চারণ করলো, অসম্ভব। ফোনের ছোট্ট 11 সেকেন্ডের একটা ভিডিওর সাথে 6 থেকে 7টা ছবি পাঠানো হয়েছে একটা নাম্বার থেকে। ছবিতে স্পষ্টত দৃশ্যমান অয়ন আর একটা মেয়ে। প্রিয়া মেয়েটাকে চিনলো, ভালো মতোই চিনলো। সৌমি নামের ওই মেয়েটি। সেবার কক্সবাজারে গিয়েছিল সে, রিয়ান নিয়ে গিয়েছিল। অতি ঘনিষ্ঠ অবস্থায় দুজন। ছবিগুলো ভালো মতো পরখ করলো প্রিয়া। ফেক নয়, ভিডিওটা তো আরও স্পষ্ট। গা শিউরে উঠল। মন প্রাণ দিয়ে চাইল এটা দুঃস্বপ্ন হোক, আজকের দিনটাই দুঃস্বপ্ন হোক। সে থরথর করে কাঁপছে। ছুটে গিয়ে বোনকে আঁকলে নিল সে। কাঁদো কাঁদো গলায় বলল, এগুলো কিচ্ছু না, হ্যাঁ আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। সে এখন বোধহয় এই দুনিয়াতে নেই। কেমন একটা উন্মাদের মতো করে প্রিয়ার হাত থেকে নিজের ফোনটা ছিনিয়ে নিল। অসম্ভব কাঁপছে তার হাত জোড়া। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠছে। কোনো মতে বের করলো সৌমির নাম্বারটা। ডায়াল করলো সেটায়। ওপাশ থেকে সৌমি সম্ভবত তৈরি ছিল, অথবা অপেক্ষায় ছিল শিয়ার কলের। সাথে সাথে রিসিভ হলো। শোনা গেল কেমন একটা করুণ সুর। আই এম সরি শিয়া। শিয়া শুকনো ঢোক গিলে ব্যগ্র কণ্ঠে বলল, অয়ন কোথায়? সবে শুলো। শিয়া কাঁপছে। চোখ কেমন অন্ধকার হয়ে আসছে। শুলো মানে কি? এটা শোয়ার সময়? অয়ন যে তাকে বললো ড্রাইভ করছে। কঠিন গলা বললো, এই ছবিগুলো দিয়ে কি বোঝাতে চাইছো তুমি? সৌমি ওপাশ থেকে অশ্লীল হাসলো। হাসকি সবাই বললো, কি বোঝাতে চাইছি তা কি এখন তোমাকে পরের অংশটুকু দিয়ে বোঝাতে হবে? শিয়া প্রিয়ার হাত ধরল শক্ত করে। প্রিয়ার চোখের পানি টলমল করছে। সেও শুনছে সব কথা। অয়ন আমার সাথে ছিল শিয়া, আমি বিশ্বাস করি না। তো প্রবলেম তোমার। আর কিভাবে বিশ্বাস করব বলো? সের হাত থেকে কল কেটে দিল প্রিয়া। মেয়েটা বাজে বক্সে উল্টাপাল্টা কথা এসব। দরজায় কড়া পড়লো। এর মধ্যে চমকে উঠল দুবোন।
দ্রুত রেডি হতে বলা হচ্ছে। একটু আগে এসে এবারের মেড সার্ভেন্টরা জামা কাপড় গয়না সব দিয়ে গেছে ওদের দুবোনকে। শিয়া প্রিয়া আশ্চর্যের ওপর আশ্চর্য হয়। ওইরকম একটা সিদ্ধান্ত নিল তার বাবা মা একা একা। তারপর একটাবার একটু দেখা করার প্রয়োজনটা বোধ করলো না। যতবার দেখা করতে চাইলো বাবা মার সাথে তাদের জানানো হলো। জরুরি আলাপ করছে তারা আজগর সাহেবের সাথে। একদম তৈরি হয়ে নিচে যেতে বলা হয়েছে দুজনকে। কে একজন বাড়ি থেকে উঁচু গলায় জানিয়ে গেল কাজী চলে এসেছে। কি হচ্ছে এসব তাদের সাথে? এমন ধরে বেঁধে বিয়ে মানে কি? তাদের বাবা মা একটাবার জানতে চাইবে না তার মতামত? এ হতে পারে? কখনো পারে না। কি এমন ঘটেছে তার বাবা মার সাথে? এগুলো হতেই পারে না। শিয়া দু হাতে খামছে ধরল বোনকে। আকাশকে কল দে তো, কল দে। প্রিয়া এই অপেক্ষাতেই ছিল। শিয়ার ফোনেই কল করলো আকাশকে। ভাইয়ের ফোন আচমকা বন্ধ পায় বিরক্ত হচ্ছে আকাশ। মা এসে একবার জিজ্ঞেস করছে অয়নের খোঁজ। তাছাড়া স্বামীর সাথে দেখা করতে গিয়েছে। ওদিকটায় কি ঝামেলা হলো খোদা জানে। ফোন বন্ধ করে শিয়ার মানে কি? আকাশ এর মধ্যে অয়নের ম্যানেজার সহ যেখানে যাওয়ার কথা অয়নের সব জায়গায় ফোন করেছে, কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না ভাইয়ের। অন্য সময় বা দিন হলে মোটেই চিন্তিত হতো না। তবে সৌমি মোটেই সুবিধার মেয়ে নয়। আর না তো তার বাবা। অয়ন আকাশের মতো সামলাতে পারে না সবটা। হুটহাট রেগে যায়, মাথা গরম করে ফেলে। আকাশ নিজে গম্ভীর হলেও ভাইয়ের মতো হুট করে রাগা বা সিদ্ধান্ত নেওয়ার মানুষ নয় সে। এই যেমন ভাইকে কি ভেবে অয়ন গেল সৌমির সাথে দেখা করতে? সে হলে মোটেও এটা করতো না। কখনো না, কালোরা আসতোই, যা ঘটানো ওরা সবার সামনে ঘটাতো। আকাশ ব্যস্ত হয়ে আবার অন্য একজনের নাম্বার ডায়াল করতে যাওয়ার আগে ভেসে উঠল শিয়ার নাম। দীর্ঘশ্বাস ফেলল সে। কি বলবে এখন সে নিজেই তো জানে না। সৌমির কথা আগেই বলবে, সে নিশ্চয়ই রিয়াক্ট করবে। 7-5 ভাবতে ভাবতে কল তোলে আকাশ। কিছু বলার আগেই ওপাশ থেকে শিয়ার উদ্ভ্রান্তের কণ্ঠে শোনা যায়, আকাশ কোথায় তোমার ভাই? ভাইকে ফোনে পাচ্ছি না, বেশ কিছুক্ষণ হলো। আমি খোঁজ? না আমি পেয়েছিলাম তোমার ভাইকে কলে কিছুক্ষণ আগে। কি হয়েছে তোমার ভাইয়ের এমন করছে কেন? হ্যাঁ কি করছি আমি? অয়ন কল ধরছে না। অবশ্যই বিষয়টা চিন্তার, কিন্তু মেয়েটা তো একদম ভেঙে পড়েছে। প্রচন্ড খারাপ লাগলো তার এখন। তবে কল ধরছে শুনে আগ্রহী গলে বলল, কখন? আমি কল করে যাচ্ছি। আকাশ আমার বিয়ে আজকে। আকাশ খানিকক্ষণ ঝিম মেরে গেল। বিয়ে মানে? কি বলছো? কিসের বিয়ে? কোনো মতে দ্রুত গলা সব ব্যাখ্যা করলো শিয়া। গলা কাঁপছে তার প্রচন্ড রকমের। সব শুনে তপ দেখালো আকাশ। এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল তার বোকা ভাইটা জানতে পারলো না। আমি ভাইকে জানানোর ব্যবস্থা করছি। তুমি প্যানিক করো না কেমন? সে আর্তনাদ করে উঠল ওপাশ থেকে। তোমার ভাই সব জানে। আকাশের কপালে ভাঁজ পড়ল। ভাই জানে মানে? শিয়ার মুখে অয়নের সাথে ফোনের কথাগুলো মন দিয়ে শুনল সে। আঙুলে কপাল ডলল। অসম্ভব কথাবার্তা। অয়ন এমন ব্যবহার করতে পারে না শিয়ার সাথে, হতেই পারে না। এটা কি করে হয়? আর সৌমি কি সব শুনছে সে? আর কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। কাজী এর মধ্যে চলে এসেছে। আমি কি করবো এখন? অয়ন কোথায়? সব জেনে ও আসছে না কেন? হ্যাঁ, কথা বলতে বলতে ততক্ষণ আকাশ ছুটে এসেছে বাইরে। গাড়ির চাবি নিয়ে ছুটলো ভাইকে খুঁজতে। ব্যস্ত গলায় সান্ত্বনা দিল, ভাই আসবে। শিয়ার আর মাথা কাজ করতে চাচ্ছে না। অয়নের ব্যবহার, সমীর পাঠানো ওইসব সব গুলিয়ে ফেলছে সে। বুকটা চলে যাচ্ছে। তোর ভাই কি প্রতিশোধ নিল আকাশ? আমি 6 বছর আগে ওকে ছেড়ে গিয়ে যে ভুল করেছিলাম সে বলে শাস্তি দিল আমাকে। হ্যাঁ, ওর জন্য ফিরে এসেছিল আমার জীবনে। আকাশের হতাশ লাগছে এখন। অনবরত তার অন্য ফোনে বিভিন্ন বন্ধু বান্ধব চেনা পরিচিতদের মেসেজ আসছে, যাদেরকে সে অয়নের কথা জিজ্ঞেস করেছিল আর কি। কোথাও নেই সে। এসব কি বলছে? শান্ত হ শিয়া। এক পাশে উদ্ভ্রান্তের মতো করছে শিয়া। চোখের কাজল ছড়িয়ে মেখেছে মুখ। কান্না স্রোতে মেখে গেছে সব। এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে পিঠে। দু হাতে তাকে জাপটে ধরে প্রিয়া। সে অনবরত কেঁদে যাচ্ছে। দরজার এরই মধ্যে কেউ এসে তারা দিচ্ছে। শিয়া পাগলের মতো হাতের উল্টো পিঠে চোখ মুছে একই গলায় বলে, আমার বিয়ের কথা শুনেও তোমার ভাই আসলো না কেন? ফোন বন্ধ করে ফেললো। তোমার ভাইকে বলো আমি যা করেছিলাম ভুল করেছিলাম, শাস্তি স্বরূপ। ও আমাকে সারা জীবন যা বলবে তাই করবে। সব শুনবো, কিন্তু ও যেন আমাকে অন্য কারোর নামে কবুল না পড়ায়। খানিক দম নিতে থামে। কথা বলতে পারছে না সে। হাঁপাচ্ছে। সম্ভবত শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শুনছে আকাশ, তোমার ভাইকে ফিরতে বলো। আমাকে ছেড়ে যেতে না করো। মরে যাবো আমি, সত্যি মরে যাব। মেয়েটার আর্তনাদে বুকটা ভারী হয়ে আসছে আকাশের। ভাইয়ের জন্য অজানা এক ভয় কাজ করছে তার।
শিয়া যা বলছে তা তো এখন মানসিক অবস্থা থেকে বলছে, কিন্তু তার মন বলছে অন্য সমস্যা। রাস্তায় এদিক ওদিক তাকাতে শিয়া ব্যস্ত গলায় বলল, শিয়া আমি দেখছি তো, তুমি এত করে প্যানিক করছো, আমি আছি না, আমি সব সামলে নেব, তুমি একটু অপেক্ষা করো, একটু সময় দাও আমাকে, আমি তোমার ভাই বলে তো। ভাইকে এতটুকু ভরসা করা যায় না, কিছুক্ষণ সামলায় রাখো নিজেকে, আমি আসছি। হ্যাঁ, অয়ন এমন কেন করলো আকাশ? অন্যভাবে শাস্তি দিত, আবার আমাকে কঠিনভাবে ওর মায়ায় ফেলে পাগলের মতো ভালোবাসতে শিখে পুরনো ভালোবাসা জাগ্রত করে হারিয়ে গেল, অন্য মেয়ের কাছে গেল। হতে পারে না এটা, বলো। আমাকে অন্য কারো হয়ে যেতে বলছে তোমার ভাই, এর থেকে ওকে বলো ফিরে এসে নিজের হাতে বিষ করে যেতে। না আমি, না কি আমি খাবো? হ্যাঁ সেটাই ভালো হবে, আমি খাবো এখনই। ওপাশ থেকে আকাশ কিছু বলার আগেই বিছানায় ছুঁড়ে পাগলের মতো এদিক ওদিক কিছু খোঁজা ব্যস্ত শিয়া প্রিয়া শব্দ করে কেঁদে ফেলল বোনের অবস্থা দেখে। আকাশ ক্রমাগত ডাকছে শিয়া প্রিয়ার নাম ধরে, এলোমেলো অবস্থা। আকাশ কি করবে বুঝতে পারে না, গাড়ির রাস্তায় দাঁড় করিয়ে বেশ কয়েকজনকে মেসেজের রিপ্লাই করে। শিয়ার কল কাটেনি এখনো। আকাশ বিরক্ত হয় খানিকটা, যে কোনো সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে হয়, এমন উন্মাদের মতো করলে চলে? সে যাই হোক না কেন, বাচ্চাদের মতো অবুঝ হলে সমস্যা কখনো সমাধান হবে না। প্রিয়া সর্বশক্তিতে বোনকে টেনে এনে বিছানায় বসালো, বুকের সাথে আগলে ধরলো। এই সময়টাতে তাদের মাকে খুব পাশে লাগতো, অথচ এক বাড়িতে, হয়তোবা পাশাপাশি ঘরে থেকে তাদের পাচ্ছে না দু বোন। শিয়া জ্ঞান হারিয়েছে, খুব সম্ভবত ছটফট করে থেমে গেছে। প্রিয়া হাতের আঁচলে বোনকে তুলে ঝাঁকালো, সত্যি জ্ঞান হারিয়েছে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন, বাই।